নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিক্লার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটি নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাবন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, পিকচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গান ও কবিতা ছাড়াও তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার নামেও পরিচিত। তার জন্মদিন উপলক্ষে তাই আমরা আজকে তাকে স্মরণ করে নিয়ে এসেছি তারই লেখা অন্যতম একটি ছোট গল্প, না মঞ্জুর গল্প। আমাদের আজকের গল্পে কথক শুভেন্দু, পিসিমা শতরূপা, সম্পাদক দেবরাজ, অনিল, প্রিয়ব্রত। গল্পটির প্রচ্ছদটি ডিজাইন করেছে শুভেন্দু। গল্পে অমিয়ার ভূমিকায় সাউন্ড এডিটিংয়ে এবং গল্পটির নাট্যরূপ দিয়েছি আমি, অর্পিতা। শুরু হচ্ছে আমাদের আজকের হাসির নাটক, না মঞ্জুর গল্প। আমাদের আসর জমেছিল ব্রিটিশ সরকারের পলিটিক্যাল লঙ্কাকাণ্ডের পালায়। সে সময় বঙ্গভঙ্গের আন্দোলন চলছে। তা সেই বঙ্গভঙ্গের রঙ্গভূমিতে আমার বিদ্রোহীর অভিনয় শুরু হলো। সবাই জানেন এই নাট্যের রঙ্গমঞ্চ আলিপুর পেরিয়ে পৌঁছেছিল আন্দামানের সমুদ্রকূলে। চেষ্টা যথেষ্টই ছিল, পারানির পাথেও ছিল, তবু গ্রহের গুণে ওপারে আর যাওয়া হলো না। এপারের হাজতেই আমার ভোগ সমাপ্তি। সহযোগীদের মধ্যে ফাঁসি কাট পর্যন্ত যাদের প্রমোশন হয়েছিল তাদের প্রণাম জানিয়ে আমি পশ্চিমের এক শহরের কোণে হোমিওপ্যাথি চিকিৎসার পসার জমিয়ে তুললেন। তখনও আমার বাবা বেঁচে। তিনি ছিলেন বাংলাদেশের এক বড় মহকুমার সরকারি উকিল। উপাধি ছিল রায় বাহাদুর। তিনি বিশেষ একটু ঘটা করেই আমার বাড়ি আসা বন্ধ করে দিলেন। তার হৃদয়ের সঙ্গে আমার যোগ বিচ্ছিন্ন হয়েছিল কিনা অন্তর্যামী জানেন, কিন্তু হয়েছিল পকেটের সঙ্গে। মানি অর্ডারের সম্পর্ক পর্যন্ত ছিল না। যখন আমি হাজতে, তখনই আমার মায়ের মৃত্যু হয়েছিল। আমার পাওনা শাস্তিটা গেল তার উপর দিয়েই। আমার পিসি বলে যিনি পরিচিত, তিনি আমার স্বপার্জিত কিংবা আমার পৈতৃক তা নিয়ে কারো কারো মনে সংশয় আছে। তার কারণ আমি পশ্চিমে যাওয়ার পূর্বে তার সঙ্গে আমার সম্বন্ধ সম্পূর্ণই অব্যক্ত ছিল। তিনি যে আমার কে তা নিয়ে সন্দেহ থাকে তো থাক, কিন্তু তার স্নেহ না পেলে সেই আত্মীয়তার অরাজকতাকালে আমায় ভীষণ দুঃখ পেতে হতো। তিনি আজন্ম পশ্চিমেই কাটিয়েছেন। সেখানেই বিবাহ, সেখানেই বৈধব্য, সেখানেই স্বামীর বিষয় সম্পত্তি। বিধবা তাই নিয়েই বদ্ধ ছিলেন। হ্যাঁ, তার আরও একটি বন্ধন ছিল, বালিকা অমিয়া। কন্যাটি স্বামীর বটে, স্ত্রীর নয়। তার মা ছিল পিসিমার এক যুবতী দাসী, জাতিতে কাহার। তা স্বামীর মৃত্যুর পর মেয়েটিকে তিনি ঘরে এনে পালন করেছেন। সেও জানে না যে তিনি তার মা নন। এমন অবস্থায় তার আর একটি বন্ধন বাড়ল, সে হচ্ছে আমি স্বয়ং। যখন জেলখানার বাইরে আমার স্থান অত্যন্ত সংকীর্ণ, তখন এই বিধবাই আমাকে তার ঘরে এবং হৃদয়ে আশ্রয় দিলেন। তারপরে বাবার দেহান্তে যখন জানা গেল উইলে তিনি আমাকে বিষয় থেকে বঞ্চিত করেননি, তখন সুখে দুঃখে আমার পিসির চোখে জল পড়ল। বুঝলেন, আমার পক্ষে তার প্রয়োজন ঘুচল। তাই বলে স্নেহ তো আর ঘুচল না। তিনি বললেন, বাবা, যেখানেই থাকো আমার আশীর্বাদ রইল। হ্যাঁ, সে তো থাকবেই, সেই সঙ্গে তোমাকেও থাকতে হবে, নইলে আমার চলবে না।
হাজত থেকে বেরিয়ে যে মাকে আর দেখতে পাইনি, তিনিই আমাকে পথ দেখিয়ে তোমার কাছে নিয়ে এসেছেন। পিসিমা তার এতকালের পশ্চিমের ঘর সংসার তুলে দিয়ে আমার সঙ্গে কলকাতায় চলে এলেন। আমি হেসে বললেন, তোমার স্নেহগঙ্গার ধারাকে পশ্চিম থেকে পূর্বে বহন করে এনেছি, আমি কলির ভগীরথ। পিসিমা হাসলেন আর চোখের জল মুছলেন। তার মনের মধ্যে কিছু দ্বিধাও হলো। বললেন, অনেক দিন থেকে ইচ্ছে ছিল মেয়েটার কোনো একটা গতি করে শেষ বয়সে তীর্থ করে বেড়াবো, কিন্তু বাবা আজ যে তার উল্টো পথে টেনে নিয়ে চললি। পিসিমা, আমি তোমার সচল তীর্থ। দেখো, যে কোনো স্থানেই তুমি ত্যাগের আত্মদান করো না কেন, সেইখানেই তোমার দেবতা এসে আপনি তা গ্রহণ করবেন। তোমার যে পূর্ণ আত্মা। একটা যুক্তি পিসিমার মনে প্রবল হলো। তাঁর আশঙ্কা ছিল কেউ আমাকে সামলাবার না থাকলে অবশেষে একদিন না একদিন পুলিশের বাহুবন্ধনে বদ্ধ হবই। তার মতলব ছিল যে কোমল বাহুবন্ধন তার চেয়ে অনেক বেশি কঠিন এবং স্থায়ী, আমার জন্য তারই ব্যবস্থা করে দিয়ে তবে তিনি তীর্থভ্রমণে বার হবেন। আমার বন্ধন নইলে তাঁর মুক্তি নেই। সেদিন পুজোর বাজারে ছিল খদ্দেরের পিকেটিং। নিতান্ত কেবল দর্শকের মতোই গিয়েছিলাম। আমার উৎসাহের তাপমাত্রা ৯৮ অঙ্কেরও নিচে ছিল। নাড়িতে বেশি বেগ ছিল না। সেদিন যে আমার কোনো আশঙ্কার কারণ থাকতে পারে সে খবর আমার কুষ্ঠির নক্ষত্র ছাড়া আর সবার কাছে ছিল অগোচর। এমন সময় খদ্দর প্রচারকারিণী কোনো বাঙালি মহিলাকে পুলিশ সার্জেন্ট দিলে ধাক্কা। মুহূর্তের মধ্যেই আমার অহিংস অসহযোগের ভাবখানা প্রবল দুঃসহযোগে পরিণত হলো। সুতরাং অনতিবিলম্বে থানায় হলো আমার গতি। তারপরে যথানিয়মে হাজতের লালায়িত কবলের থেকে জেলখানার অন্ধকার জঠর দেশে অবতরণ করা গেল। পিসিমাকে বলে গেলাম, এইবার কিছুকালের জন্যে তোমার মুক্তি। আপাতত আমার উপযুক্ত অভিভাবকের অভাব তো রইল না, অতএব এই সুযোগে তুমি তীর্থভ্রমণ করে নাও গে। অমিয়া থাকে কলেজের হোস্টেলে, বাড়িতেও দেখবার শোনবার লোক আছে। অতএব এখন তুমি দেব সেবায় ১৬ আনা মন দিলেও দেব মানব কারও কোনো আপত্তি থাকার কথা নয়। জেলখানাকে জেলখানা বলেই গণ্য করে নিয়েছিলাম। সেখানে কোনো রকম দাবি দাওয়া আবদার উৎপাত করিনি। সেখানে সুখ, সম্মান, সৌজন্য, সুহৃদ ও সুখাদ্যের অভাবে অত্যন্ত বেশি বিস্মিত হইনি। কঠোর নিয়মগুলোকে কঠোরভাবেই মেনে নিয়েছিলাম। কোনো রকম আপত্তি করাটাই লজ্জার বিষয় বলে মনে করতাম। অতএব মেয়াদ পুরো হওয়ার পূর্বেই ছুটি পাওয়া গেল। পিসিমা এখনও তীর্থে, কোথায় তার ঠিকানাও জানি নে। ইতিমধ্যে পুজোর সময় কাছে এলো। তা একদিন সকালবেলায় আমার সম্পাদক বন্ধু এসে উপস্থিত। বললেন, ওহে, পুজো সংখ্যার জন্য একটা লেখা চাই। কি কবিতা? আরে না, তোমার জীবন বৃত্তান্ত। সে তো এক সংখ্যায় ধরবে না হে। এক সংখ্যায় কেন, ক্রমে ক্রমে বেরোবে। ওই সতীর মৃতদেহ সুদর্শন চক্রে টুকরো টুকরো করে ছড়ানো হয়েছিল। আমার জীবনচরিত সম্পাদকী চক্রে ওই তেমন টুকরো টুকরো করে সংখ্যায় সংখ্যায় ছড়িয়ে দেবে, এটা আমার পছন্দসই নয়। জীবনী যদি লিখি গোটা আকারে বের করে দেবো। না হয় তোমার জীবনের কোনো একটা বিশেষ ঘটনা লিখে দাও না। তা কীরকম ঘটনা? তোমার সবচেয়ে কঠোর অভিজ্ঞতা, খুব যাতে ঝাঁঝ। তো কি হবে লিখে? লোকে জানতে চায় হে। এত কৌতূহল? বাবা, আচ্ছা সে লিখবো, বেশ। মনে থাকে যেন সবচেয়ে যেটাতে তোমার কঠোর অভিজ্ঞতা। অর্থাৎ সবচেয়ে
সবচেয়ে যেটাতে বেশি দুঃখ পেয়েছি লোকের তাতেই সব থেকে বেশি মজা, তাই তো? আচ্ছা বেশ, কিন্তু নাম টামগুলো অনেকখানি বানাতে হবে। তা তো হবেই। যেগুলো একেবারে মারাত্মক কথা, তার ইতিহাসের চিহ্ন বদল না করলে বিপদ আছে। আমি সেই রকম মরিয়া গোছের জিনিসই চাই। পেজ প্রতি তোমাকে আগে লেখাটা দেখো, তারপরে দরদস্তুর হবে। কিন্তু আর কাউকে দিতে পারবে না বলে রাখছি। যিনি যত দর হাঁকুন, আমি তার ওপরে। আচ্ছা আচ্ছা, সে হবে। তোমাদের ইনি, বুঝতে পারছো, নাম করব না। ওই যে তোমাদের সাহিত্য ধুরন্ধর, মস্ত লেখক বলে বড়াই। কিন্তু যাই বলো, তোমার স্টাইলের কাছে তার স্টাইল যেন ডসনের বুট আর তালতলার চটি। বুঝলেম, আমাকে উপরে চড়িয়ে দেওয়াটা উপলক্ষ্য মাত্র, তুলনায় ধুরন্ধরকে নামিয়ে দেওয়াটাই লক্ষ্য। এই গেল আমার ভূমিকা। এইবার আমার কঠোর অভিজ্ঞতার কাহিনী। সন্ধ্যা কাগজ যেদিন থেকে পড়তে শুরু, সেই দিন থেকেই আহার বিহার সম্বন্ধে আমার কড়া ভোগ। সেটাকে জেল যাত্রার রিহার্সাল বলা যেত। দেহের প্রতি অনাদরের অভ্যেস পাকা হয়ে উঠল, তাই প্রথমবার যখন ঠেললে হাজতে প্রাণপুরুষ বিচলিত হয়নি। তারপরে বেরিয়ে এসে নিজের পরে কারও সেবা শুশ্রূষার হস্তক্ষেপ মাত্র বরদাস্ত করিনি। পিসিমা দুঃখবোধ করতেন। তাকে বলতেন, পিসিমা, স্নেহের মধ্যেই মুক্তি, সেবার মধ্যে বন্ধন। তাছাড়া একের শরীরে অন্যের শরীরধারীর আইন খাটানোকে বলে ডায়ার্কি, দৈরাজ্য। সেইটের বিরুদ্ধেই তো আমাদের অসহযোগ, তাই না? তিনি নিঃশ্বাস ছেড়ে বলতেন, আচ্ছা বাবা, তোমাকে আর বিরক্ত করব না। নির্বোধ। মনে মনে ভাবতেম, বিপদ কাটল। ভুলেছিলাম স্নেহ সেবার একটা প্রচ্ছন্ন রূপ রয়েছে, তার মায়া এড়ানো শক্ত। চমক ভাঙল জেলখানায় গিয়ে। পিসিমা ও পুলিশের ব্যবস্থার মধ্যে যে একটা ভেদ আছে, সেটা প্রকট হয়ে উঠল। হায় রে তপস্বী, কখন যে পিসিমার নানা গুণ, নানা উপকরণ সংযোগে হৃদয়দেশ পেরিয়ে একেবারে পাকযন্ত্রে প্রবেশ করেছে, তা জানতেও পারিনি। জেলখানায় এসে সেই জায়গাটাতে বিপাক ঘটতে লাগলো। ফল হলো এই যে বজ্রাঘাত ছাড়া আর কিছুতে যে শরীর কাবু হয়ে পড়তো না, পড়ল অসুস্থ হয়ে। জেলের পেয়াদা যদি বা ছাড়লে জেলের রোগগুলোর মেয়াদ আর পুরোতে চায় না। কখনো মাথা ধরে, হজম প্রায় হয় না, বিকেলবেলা জ্বর হতে থাকে। মনে মনে ভাবি, পিসিমা তো তীর্থ করতে গেছেন, তাই বলে অমিয়াটার কি ধর্মজ্ঞান নেই? কিন্তু দোষ দেব কাকে? ইতিপূর্বে অসুখ বিসুখে আমার সেবা করবার জন্য পিসিমা তাকে অনেকবার উৎসাহিত করেছেন। আমি বাধা দিয়ে বলেছি, ভালো লাগে না। পিসিমা বলেছেন, অমিয়ার শিক্ষার জন্যই বলছি, তোর আরামের জন্য নয়। আমি বলেছি, আহা, তা হাসপাতালে নার্সিং করতে পাঠাও না। পিসিমা রাগ করে আর জবাব করেননি। আজ শুয়ে শুয়ে মনে মনে ভাবছি, না হয় একসময় বাধাই দিয়েছি, তাই বলে কি সেই বাধাই মানতে হবে? গুরুজনের আদেশের পরে এত নিষ্ঠা এই কলিযুগে? সাধারণত নিকট সংসারের ছোট বড় অনেক ব্যাপারই দেশাত্মবোধীর চোখ এড়িয়ে যায়, কিন্তু অসুখ করে পড়ে আছি বলে আজকাল দৃষ্টি হয়েছে প্রখর। লক্ষ্য করলেম, আমার অবর্তমানে অমিয়ার ও দেশাত্মবোধ পূর্বের চেয়ে অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। ইতিপূর্বে আমার দৃষ্টান্ত ও শিক্ষায় তার এত অভাবনীয় উন্নতি হয়নি। আজ অসহযোগের অসহ্য আবেগে সে কলেজ ত্যাগিনী। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা করতেও তার হৃৎকম্প হয় না। অনাথা সদনের চাঁদার জন্য অপরিচিত লোকের বাড়িতে গিয়েও সে ঝুলি ফিরিয়ে বেড়ায়। এও লক্ষ্য করে দেখলেম, অনিল তার এই কঠিন অধ্যাবসায় দেখে তাকে দেবী বলে ভক্তি করে। ওর জন্মদিনে সেই ভাবেরই একটা ভাঙা ছন্দের স্তোত্র সে সোনার কালিতে ছাপিয়ে ওকে উপহার দিয়েছিল। আমাকে ওই ধরনের কিছু একটা বানাতে হবে, নইলে অসুবিধে হচ্ছে। পিসিমার আমলে চাকর বাকরগুলো যথানিয়মে কাজ করত, হাতের কাছে কাউকে না কাউকে পাওয়া যেত। এখন এক গ্লাস জলের দরকার হলে
আমার মেদিনীপুরবাসী শ্রীমান জলধরের অকাশ্বত অভ্যগমের প্রত্যাশায় চাতকের মতো তাকিয়ে থাকি। সময় মিলিয়ে ওষুধ খাওয়া সম্বন্ধে নিজের ভোলা মনের পরেই আমার একমাত্র ভরসা। আমার চিরদিনের নিয়ম বিরুদ্ধ হলেও রোগশয্যায় হাজিরা দেবার জন্য অমিয়াকে দু একবার ডাকিয়ে এনেছি, কিন্তু দেখতে পাই পায়ের শব্দ শুনলেই সে দরজার দিকে চমকে তাকায়, কেবলই উসকুস করতে থাকে। মনে দয়া হয়, বলি, অমিয়া, আজ তোদের মিটিং আছে তাই না? অমিয়া বলে, আহা, তা হোক না দাদা, এখনো আরো কিছুক্ষণ তো থাকতেই পারি। না না, সে কি করে হয়, কর্তব্য সবার আগে। কিন্তু প্রায় তো দেখতে পাই কর্তব্যের অনেক আগেই অনিল এসে উপস্থিত হয়। তাতে অমিয়ার কর্তব্য উৎসাহের পালে যেন দমকা হাওয়া লাগে। আমাকে বড় বেশি কিছু বলতে হয় না। শুধু অনিল নয়, বিদ্যালয় বর্জক আরও অনেক উৎসাহী যুবক আমার বাড়ির একতলায় বিকেলে চা এবং ইন্সপিরেশন গ্রহণ করতে একত্র হয়। তারা সকলেই অমিয়াকে যুগলক্ষ্মী বলে সম্বোধন করে। বিছানায় একলা পড়ে পড়ে কড়িকাঠের দিকে চেয়ে চেয়ে ভাবছি, হঠাৎ মনে পড়ে গেল সেদিন কোথা থেকে একটা ন্যাংলা কুকুর আমার বারান্দার কোণে আশ্রয় খুঁজছিল। গায়ের রোঁয়া উঠে গেছে, জীর্ণ চামড়ার তলায় কঙ্কালের আবরু নেই, আধমরা তার অবস্থা। অত্যন্ত ঘৃণার সঙ্গে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ ভাবছিলাম, এতটা বেশি ঝাঁঝের সঙ্গে তাড়ালেম কেন? ওর সঙ্গে নিজের তুলনা চলে এলো। জীবলোকের উপর সব দাবি একেবারে পরিত্যাগ করব মনে করে গীতা খুলে বসলাম। প্রায় যখন স্থিতধী অবস্থায় এসে পৌঁছেছি, মনটা রোগ অরোগ্যের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে, এমন সময় অনুভব করলেম কে আমার পা ছুঁয়ে প্রণাম করলে। গীতা থেকে চোখ নামিয়ে দেখি পিসিমার পোষ্যমণ্ডলীভুক্ত একটি মেয়ে। এ পর্যন্ত দূরের থেকেই সাধারণভাবেই তাকে জানি, বিশেষভাবে তার পরিচয় জানি নে। তার নাম পর্যন্ত আমার অবিদিত। মাথায় ঘোমটা টেনে ধীরে ধীরে সে আমার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার মনে পড়ল মাঝে মাঝে সে আমার দরজার বাইরের কোণে ছায়ার মতো এসে বারবার ফিরে ফিরে গেছে। বোধ করি সাহস করে ঘরে ঢুকতে পারেনি। আমার অজ্ঞাত সারে আমার মাথা ধরার, গায়ে ব্যথার ইতিবৃত্তান্ত সে আড়াল থেকে অনেকটা জেনে গিয়েছে। আজ সে লজ্জা ভয় দূর করে ঘরের মধ্যে এসে প্রণাম করে বসল। আমি যে একদিন একজন মেয়েকে অপমান থেকে বাঁচাবার জন্যে দুঃখ শিকারের অর্ঘ্য নারীকে দিয়েছি, সে হয়তো বা দেশের সমস্ত মেয়ের হয়ে আমার পায়ের কাছে তারই প্রাপ্তি স্বীকার করতে এসেছে। জেল থেকে বেরিয়ে অনেক সভায় অনেক মালা পেয়েছি, কিন্তু আজ ঘরের কোণে এই যে অখ্যাত হাতের মানটুকু পেলেম, এ আমার হৃদয়ে এসে বাজল। নিস্ত্রৈগণ্য হবার উমেদার এই জেল খাটা পুরুষের বহুকালের শুকনো চোখ ভিজে ওঠার উপক্রম করলে। পূর্বেই বলেছি, সেবায় আমার অভ্যেস নেই। কেউ পা টিপে দিতে এলে ভালো লাগতো না, ধমকে তাড়িয়ে দিতাম। আজ এই সেবা প্রত্যাখ্যান করবার স্পর্ধাও আমার মনে উদয় হল না। খুলনা জেলায় পিসিমার আদি শ্বশুরবাড়ি। সেখানকার গ্রাম সম্পর্কে দু চারটি মেয়েকে পিসিমা আনিয়ে রেখেছেন। পিসিমার কাজকর্মে, পূজা অর্চনায় তাঁরা ছিল তার সহকারিণী। তার নানা রকম ক্রিয়াকর্মে তাদের না হলে তার চলত না। এ বাড়িতে আর সর্বত্রই অমিয়ার অধিকার ছিল, কেবল পুজোর ঘরে নয়। অমিয়া তার কারণ জানত না, জানবার চেষ্টাও করত না। পিসিমার মনে ছিল অমিয়া ভালো রকম লেখাপড়া শিখে এমন ঘরে বিয়ে করবে যেখানে তার আচার বিচারের বাঁধাবাঁধি নেই, আর দেবদ্বিজ সেখান থেকে খাতির না পেয়ে শূন্য হাতে ফিরে আসেন। এটা আক্ষেপের কথা, কিন্তু এছাড়া ওর আর কোনো গতি হতেই পারে না। বাপের পাতক থেকে মেয়েকে সম্পূর্ণ বাঁচাবে কে? সেই কারণে অমিয়াকে তিনি ঢিলেমির ঢালু তটবে আধুনিক আচারহীনতার মধ্যে উত্তীর্ণ হতে বাধা দেননি। ছেলেবেলা থেকে অঙ্কে আর ইংরাজিতে ক্লাসে সে হয়েছে ফার্স্ট। বছরে বছরে মিশনারি স্কুল থেকে ফ্রক পরে বেনি দুলিয়ে 4-5টা করে প্রাইজ নিয়ে এসেছে। যে বারে দৈবাত পরীক্ষায় দ্বিতীয় হয়েছে,
সেবারে শোবার ঘরে দরজা বন্ধ করে কেঁদে চোখ ফুলিয়েছে, প্রায় উপবেশন করতে যায় আর কি। এমনি করে পরীক্ষা দেবতার কাছে সিদ্ধির মানত করে সে তারই সাধনায় দীর্ঘকাল তন্ময় ছিল। অবশেষে অসহযোগের যোগিনী মন্ত্রে দীক্ষিত হয়ে পরীক্ষা দেবীর বর্জন সাধনাতেও সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হল। পাশ গ্রহণেও যেমন, পাশ ছেদনেও তেমনি। কিছুতেই সে কারো চেয়ে পিছিয়ে থাকবার মেয়ে নয়। পড়াশুনো করে তার যে খ্যাতি, পড়াশুনো ছেড়ে তার চেয়ে খ্যাতি অনেক বেশি বেড়ে গেল। আজ যেসব প্রাইজ তার হাতের কাছে ফিরছে, তারা চলে, তারা বলে, তারা অশ্রু সলিলে গলে, তারা কবিতাও লেখে। বলা বাহুল্য, পিসিমার পাড়া গেয়ে পোষ্য মেয়েগুলির পরে অমিয়ার একটুও শ্রদ্ধা ছিল না। অনাথা সদনে যে সময় চাঁদার টাকার চেয়ে অনাথারই অভাব বেশি, সেই সময় এই মেয়েদের সেখানে পাঠানোর জন্য পিসিমার কাছে অমিয়া অনেক আবেদন করেছে। পিসিমা বলেছেন, সে কি কথা, এরা তো অনাথা নয়, আমি বেঁচে আছি কি করতে? অনাথ হোক সনাথ হোক, মেয়েরা চায় ঘর। সদনের মধ্যে তাদের ছাপ মেরে বস্তাবন্দি করে রাখা কেন? তোমার যদি এতই দয়া থাকে, তোমার ঘর নেই নাকি? যাই হোক, মেয়েটি যখন মাথা হেঁট করে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমি সংকুচিত অথচ বিগলিত চিত্তে একখানা খবরের কাগজ মুখের সামনে ধরে বিজ্ঞাপনের ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন। এমন সময় হঠাৎ অকালে অমিয়া ঘরের মধ্যে এসে উপস্থিত। নবযুগের উপযোগী ভাইপোটার একটা নতুন ব্যাখ্যা সে লিখেছে, সেইটে ইংরাজিতেও সে প্রচার করতে চায়। আমার কাছে তারই সাহায্য আবশ্যক। এই লেখাটির অরিজিনাল আইডিয়াতে ভক্তদল খুব বিচলিত। এই নিয়ে তারা একটা ধুমধাম করবে বলে কোমর বেঁধেছে। ঘরে ঢুকেই সেবা নিযুক্ত মেয়েটিকে দেখে অমিয়ার মুখের ভাব অত্যন্ত শক্ত হয়ে উঠল। তার দেশ বিশ্রুত দাদা যদি একটু ইশারা মাত্র করত, তাহলে তার সেবা করবার লোকের কি অভাব ছিল? এত মানুষ থাকতে শেষকালে কি এই? থাকতে পারলে না, বললে, দাদা, হরিমতিকে কি তুমি? প্রশ্নটা শেষ করতে না দিয়ে ফস করে বলে ফেললেন, পায়ে বড় ব্যথা করছিল। পুলিশ সার্জেন্টের হাতে একটি মেয়ের অপমান বাঁচাতে গিয়ে জেলখানায় গিয়েছিলাম। আজ এক মেয়ের আক্রোশ থেকে আর এক মেয়েকে আচ্ছাদন করবার জন্যে মিথ্যে কথা বলেও ফেললাম। এবারেও শাস্তি শুরু হলো। অমিয়া আমার পায়ের কাছে বসল। হরিমতি তাকে কুণ্ঠিত মৃদুকণ্ঠে কি একটা বললে, সে ঈষৎ মুখ বাঁকিয়ে জবাবই করলে না। হরিমতি আস্তে আস্তে উঠে চলে গেল। তখন অমিয়া পড়ল আমার পা নিয়ে। বিপদ ঘটল আমার। কেমন করে বলি, দরকার নেই, আমার ভালোই লাগে না। এতদিন পর্যন্ত নিজের পায়ের সম্বন্ধে যে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন বজায় রেখেছিলাম, সে আর টেকে না বোধ হয়। ধরপড় করে উঠে বসলাম। অমিয়া, দে দে তোর লেখাটা দে, ওটা তর্জমা করে ফেলি। না না, এখন থাক না দাদা, তোমার পা কামড়াচ্ছে, একটু টিপে দিই না। না না, পা কেন কামড়াবে? হ্যাঁ, মানে ওই একটু কামড়াচ্ছে বটে। আমি তোর এই ভাইফোঁটার আইডিয়া, হ্যাঁ, এটা কিন্তু ভারী চমৎকার। কি করে তোর মাথায় এলো তাই ভাবি। ওই যে লিখেছিস, বর্তমান যুগে ভাইয়ের ললাট অতি বিরাট, ওই সমস্ত বাংলাদেশ বিস্তৃত, কোনো একটি মাত্র ঘরে তার স্থান হয় না, এটা খুব বড় কথা। দে দে, আমি লিখে ফেলি। With the advent of the present age, অমিয়ার পা টেপার ঝোঁক একেবারে থেমে গেল। মাথাটা ধরেছিল, লিখতে একটুও গা লাগছিল না, তবুও অ্যাসপিরিনের বড়ি গিলে বসে গেলাম। পরদিন দুপুরবেলায় অমিয়া যখন যুগলক্ষ্মীর কর্তব্য পালনে বেরিয়েছে, এমন সময় দরজার বাইরে নির্জন বারান্দায় একটি ভীরু ছায়া দেখা দিলে। শেষকালে দ্বিধা করতে করতে কখন হঠাৎ একসময় সেই মেয়েটি একটি হাত পাখা নিয়ে আমার মাথার কাছে বসে বাতাস করতে লাগলো। বোঝা গেল কাল অমিয়ার মুখের ভাবখানা দেখে পায়ে হাত দিতে আজ আর সাহস হলো না। এতক্ষণে নববঙ্গের ভাইফোঁটা প্রচারের মিটিং বসেছে।
অমিয়া ব্যস্ত থাকবে, তাই ভাবছিলাম ভরসা করে বলে ফেলি, পায়ে বড় ব্যথা করছে। ভাগ্যে বলিনি। মিথ্যে কথাটা মনের মধ্যে যখন ইতস্তত করছে, ঠিক সেই সময় অনাথা সদনের ত্রৈমাসিক রিপোর্টাতে অমিয়ার প্রবেশ। হরিমতির পাখা দোলানোর মধ্যে হঠাৎ চমক লাগলো। তার হৃৎপিণ্ডর চাঞ্চল্য এবং মুখশ্রীর বিবর্ণতা আন্দাজ করা শক্ত হলো না। অনাথা সদনের এই সেক্রেটারির ভয়ে তার পাখার গতি খুব মৃদু হয়ে এলো। অমিয়া বিছানার এক ধারে বসে খুব শক্ত সুরে বললে, দেখো দাদা, আমাদের দেশে ঘরে ঘরে কত আশ্রয়হারা মেয়ে বড় বড় পরিবারে প্রতিপালিত হয়ে দিন কাটাচ্ছে, অথচ সেসব ধনী ঘরে তাদের প্রয়োজন একটুও জরুরি নয়। গরিব মেয়ে যারা খেতে খেতে বাধ্য, এরা তাদেরই অন্ন অর্জনে বাধা দেয় মাত্র। এরা যদি সাধারণের কাজে লাগে, যেমন আমাদের অনাথ সদনের কাজ, তাহলে কিন্তু বুঝলেন, আমাকে উপলক্ষ করে হরিমতির ওপরে বক্তৃতার এই শিলাবৃষ্টি। আমি বললেম, অর্থাৎ তুমি চলবে নিজের শখ অনুসারে, আর আশ্রয়হীনারা চলবে তোমার হুকুম অনুসারে। কেমন? তুমি হবে অনাথা সদনের সেক্রেটারি, আর ওরা হবে অনাথা সদনের সেবাকারিণী। তার চেয়ে নিজেই লাগো সেবার কাজে, বুঝতে পারবে সে কাজ তোমার অসাধ্য। অনাথাদের অতিষ্ঠ করা সহজ, বুঝলে, সেবা করা সহজ নয়। দাবি নিজের ওপরে করো, অন্যের ওপর করো না। তা ফল হলো এই যে অমিয়া পিসিমারি সদস্যদের মধ্য থেকে আর একটি মেয়েকে এনে হাজির করলে। তার নাম প্রসন্ন। তাকে আমার পায়ের কাছে বসিয়ে দিয়ে বললে, শোনো, দাদার পায়ে ব্যথা করে, বুঝলে, তুমি পা টিপে দিও, কেমন? সে যথোচিত অধ্যাবসায়ের সঙ্গে আমার পা টিপতে লাগলো। এই হতভাগ্য দাদা এখন কোন মুখে বলে যে তার পায়ে কোনো রকম বিকার হয়নি? কেমন করে জানায় যে এমনতর টিপাটিপি করে তাকে কেবলমাত্র অপদস্থ করা হচ্ছে? মনে মনে বুঝলেম যে রোগশয্যায় রোগীর আর স্থান হবে না। এর চেয়ে ভালো নববঙ্গের ওই ভাইফোঁটা সমিতির সভাপতি হওয়া। পাখার হাওয়া আস্তে আস্তে থেমে গেল। হরিমতি স্পষ্ট অনুভব করলে অস্ত্রটা তারই উদ্দেশ্যে। এ হচ্ছে প্রসন্নকে দিয়ে হরিমতিকে উৎখাত করা। একটু পরে পাখাটা মাটিতে রেখে সে উঠে দাঁড়ালো। আমার পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে দুই পায়ে হাত বুলিয়ে চলে গেল। আবার আমাকে গীতা খুলতে হলো। তবুও শ্লোকের ফাঁকে ফাঁকে দরজার ফাঁকের দিকে চেয়ে দেখি, কিন্তু সেই একটুখানি ছায়া আর কোথাও দেখা গেল না। তার বদলে প্রসন্ন প্রায়ই আসে। প্রসন্নের দৃষ্টান্তে আরও দু চারিটি মেয়ে অমিয়ার দেশবিশ্রুত দেশভক্ত দাদার সেবা করবার জন্য জড়ো হলো। অমিয়া এমন ব্যবস্থা করে দিলে যাতে পালা করে আমার নিত্য সেবা চলে। এদিকে শোনা গেল হরিমতি একদিন কাউকে কিছু না বলে কলকাতা ছেড়ে তার পাড়া গায়ের বাড়িতে চলে গেছে। মাসের 12 তারিখে সম্পাদক বন্ধু এসে বললেন, এ কি ব্যাপার, ঠাট্টা নাকি? এই কি তোমার কঠোর অভিজ্ঞতা? তো পুজোর বাজারে চলবে না? না, একেবারেই না। এটা তো অত্যন্তই হালকা রকমের জিনিস। সম্পাদকের দোষ নেই। জেলবাসের পর থেকে আমার অশ্রু জল অন্তঃশিলা বইছে। লোকে বাইরে থেকে আমাকে খুব হালকা প্রকৃতির লোক মনে করে। গল্পটা আমাকে ফেরত দিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অনিল এলো। বললে, দাদা, মুখে বলতে পারবো না, এই চিঠিটা পড়ে নিন। চিঠিতে অমিয়াকে, তার দেবীকে, যুগলক্ষ্মীকে বিবাহ করার ইচ্ছে জানিয়েছে। এ কথাও লিখেছে যে অমিয়ার অসম্মতি নেই। তখন অমিয়ার জন্মবৃত্তান্ত তাকে বলতে হলো। সহজে বলতেম না, কিন্তু জানতেম হীনবর্ণের পরে অনিল শ্রদ্ধাপূর্ণ করুণা প্রকাশ করে থাকে। আমি তাকে বললেম, হ্যাঁ, পূর্বপুরুষের কলঙ্ক
ওই জন্মের দ্বারাই স্খালিত হয়ে যায়। এ তো তোমরা অমিয়ার জীবনে স্পষ্ট দেখতে পাচ্ছ। সে পদ্ম বুঝলে, তাতে পঙ্কের চিহ্ন মাত্র নেই। নববঙ্গের ভাইফোঁটার সভা তারপরে আর জমল না। ফোঁটা রয়েছে তৈরি, কপাল মেরেছে দৌড়। আর শুনেছি অনিল সে কলকাতা ছেড়ে কুমিল্লায় স্বরাজ প্রচারের কি একটা কাজ যেন নিয়েছে। অমিয়া কলেজে ভর্তি হবার উদ্যোগে আছে। ইতিমধ্যে পিসিমা তীর্থ থেকে ফিরে আসার পর শুশ্রূষার 7 পাক বেড়ি থেকে আমার পা দুটো খালাস পেয়েছে। এতক্ষণ শুনছিলেন আজকের হাসির গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না মঞ্জুর গল্প। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।